যুদ্ধের মাঝেই অবিশ্বাস্য মোড়। এখন আমেরিকাই বলছে ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক একটাই, তেলের বাজার। যখনই এই অঞ্চলে যুদ্ধ শুরু হয় পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে, কারণ পৃথিবীর জ্বালানি সরবরাহের বড় অংশই আসে এই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে। এবারও একই জিনিস ঘটেছে। কিন্তু এই সংকটের মাঝেই একটি অদ্ভুত জিওপলিটিক্স টুইস্ট সামনে এসেছে, যে আমেরিকা এতদিন ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে বারণ করেছিল, এখন সেই আমেরিকাই ভারতকে অনুরোধ করছে রাশিয়া থেকে তেল কিনে নিতে। এই ঘটনাটি শুধু একটি এনার্জি পলিসি নয়, এটি আসলে বিশ্বের বড় শক্তিশালী দেশগুলোর জিও ইকোনমিক চেস গেম। এই যুদ্ধ শুরু হওয়ার আগে কিছু সংকেত ছিল। যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। অনেক বিশ্লেষক আগেই বুঝতে পেরেছিলেন যে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে। ফেব্রুয়ারির 23 তারিখে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সংকেত আসে যে পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, আর মাত্র কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, হরমুজ প্রণালী কি বন্ধ হবে? কারণ পৃথিবীর প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম কয়েকদিনের মধ্যেই আকাশ ছুঁতে পারে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই সমুদ্রে ঘটেছে এক অদ্ভুত খেলা। সমুদ্রের মাঝে ভাসছে রাশিয়ার কোটি কোটি ব্যারেল তেল। এখানেই শুরু হয় আসল গল্প। বর্তমানে প্রায় 50 মিলিয়নেরও বেশি ব্যারেল রাশিয়ান তেল ভারত মহাসাগরের আশেপাশের ট্যাঙ্কারগুলোতে ভাসছে। এই তেলগুলো আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের আশেপাশে ভাসমান অবস্থায় রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই ট্যাঙ্কারগুলোর অনেকগুলোর নির্দিষ্ট গন্তব্য ছিল না। অর্থাৎ তেল বেরিয়ে গেছে রাশিয়া থেকে, কিন্তু কোথায় যাবে তা ঠিক করা ছিল না। যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা হঠাৎ 30 দিনের লাইসেন্স দিয়ে দেয় ভারতকে, যাতে রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে নির্দ্বিধায়। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, ভারত কি এই অনুমতি চেয়েছিল? উত্তর হচ্ছে না। ভারত কখনো আনুষ্ঠানিকভাবে এই অনুমতি চায়নি, বরং আমেরিকা নিজেই এই ঘোষণা করেছে। কিন্তু আসল খেলাটা কোথায়? এই ঘটনাটি বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। যুদ্ধের আগে পশ্চিমা দেশগুলো ভারতের উপর চাপ দিচ্ছিল, যাতে ভারত রাশিয়ান তেল না কিনে অথবা তেল কেনা কমিয়ে দেয়। এর উদ্দেশ্য ছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা। ভারত তখন তার আমদানি কিছুটা কমিয়েছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণ বন্ধ করেনি। কারণ ভারত খুব স্পষ্টভাবে বলেছিল, ভারতের এনার্জি সিকিউরিটি সবার আগে। এই জন্যই রাশিয়ান তেলের আমদানি কিছুটা কম করলেও পুরোপুরি বন্ধ করেনি ভারত। 2022 সালে রাশিয়ার তেলের ভাগ ভারতের আমদানিতে ছিল প্রায় 2%। যুদ্ধ শুরু হওয়ার পর তা বেড়ে প্রায় 40% হয়ে যায়। কিন্তু 2026 সালের শুরুতে আবার তা কমে প্রায় 20%-এ নেমে আসে। কারণ ভারত নতুন চুক্তি করেছিল অনেকগুলো দেশের সাথে, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে, ভেনেজুয়েলার সঙ্গে। অর্থাৎ ভারত তার আমদানির উৎস বৈচিত্র্যময় করেছে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এত তেল কেন সমুদ্রে ভাসছে? এখানেই জিও ইকোনমিক রহস্য। ব্লুমবার্গের শিপ ট্যাঙ্কিং ডেটা অনুযায়ী ডজনখানেক ট্যাঙ্কারে রাশিয়ান তেল আরব সাগরে অপেক্ষা করছিল। এগুলো বিক্রি হয়নি, গন্তব্য নির্দিষ্ট ছিল না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর হঠাৎ করে সেই ট্যাঙ্কারগুলো ভারতের দিকে রুট পরিবর্তন করতে শুরু করে। এটা কি কাকতালীয়? সম্ভবত না। এটা ছিল রাশিয়ার আগাম কৌশল। অনেক বিশ্লেষক মনে করছেন, রাশিয়া আগেই বুঝেছিল যে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে সমস্যা হবে। তাই তারা আগে থেকেই তেল পাঠিয়ে দেয় ভারত মহাসাগরে, যাতে সংকট তৈরি হলেই দ্রুত ভারত বা এশিয়ার বাজারে বিক্রি করা যায়। এই ধরনের কৌশলকে বলা হয় প্রিপোজিশন এনার্জি সাপ্লাই। কিন্তু এই খেলায় ভারতের অবস্থান কোথায়? এই পুরো পরিস্থিতিতে ভারতের অবস্থান অত্যন্ত কৌশলী। ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছে, আমেরিকার সঙ্গেও সম্পর্ক রেখেছে এবং মধ্যপ্রাচ্যের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলেছে। এটাই ভারতের বহুদিনের নীতি, স্ট্র্যাটেজিক অটোনমি। অর্থাৎ কোনো ব্লকের সম্পূর্ণ অংশ না হয়ে নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।
কিন্তু এই যুদ্ধে ভারতের সম্ভাব্য লাভ অনেক বেশি। যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের জন্য কয়েকটি বড় সুযোগ তৈরি হতে পারে। রাশিয়া সাধারণত বাজার দরের তুলনায় অনেক কম দামে তেল বিক্রি করে। 2 নম্বর হচ্ছে রিফাইনিং হাব হিসেবে ভারত বিশ্ব মঞ্চে উন্মোচিত হবে। ভারত তেল কিনে তা পরিশোধন করে ইউরোপের বাজারে রপ্তানি করতে পারবে। 3 নম্বর হচ্ছে এনার্জি ডিপ্লোম্যাসি। ভারত বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ এনার্জি ট্রেডার হয়ে উঠতে পারে। আর এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি কি ইঙ্গিত দেয়? এই পুরো ঘটনাটি আসলে একটি বড় বাস্তবতা দেখিয়ে দিচ্ছে। আজকের বিশ্বে অর্থনীতি ও রাজনীতি আলাদা নয়। তেল, যুদ্ধ, কূটনীতি সবই একই খেলায় জড়িয়ে গেছে। আর সেই খেলায় ভারত ধীরে ধীরে এক গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু মিসাইল আর যুদ্ধ বিমানের যুদ্ধ নয়, এটি একটি এনার্জি ওয়ার, যেখানে তেল, শিপিং রুট, অর্থনীতি, কূটনীতি সব একই সাথে জড়িয়ে আছে। আর সেই জটিল খেলায় এখন দেখা যাচ্ছে রাশিয়ার তেল, আমেরিকার চাপ আর ভারতের কৌশল, এই তিনটি এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে।